বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই তোমাদের রামপাল কলেজ অনলাইন ক্লাস ও রাবিয়াস অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আছি তোমাদের সাথে রাবেয়া খাতুন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রামপাল মহাবিদ্যালয় থেকে। আমার আজকের এই ক্লাসটি আমি যাদের জন্য তৈরি করেছি তারা হলো আমাদের রামপাল মহাবিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী। বেসিক্যালি আজকের এই ক্লাসটি তাদের জন্য তৈরি করা হয়েছে যারা 2022 সালে এইচএসসি পরীক্ষা দিবে। তো আমাদের আজকের যে আলোচনার টপিক সেটা হলো এইচএসসি পরীক্ষা 2022-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা পর্ব 1। আজকে আমরা আলোচনা করব অ্যাসাইনমেন্টের করণীয় ও বর্জনীয় বিষয়াবলী। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে বাংলাদেশ সহ সমগ্র বিশ্বব্যাপী কোভিড-19-এর কারণে আসলে শ্রেণীকক্ষে পাঠদান সরাসরি সম্ভব হচ্ছে না। তাই বাংলাদেশ সরকারের গৃহীত বিকল্প পদ্ধতি অর্থাৎ অ্যাসাইনমেন্টের মাধ্যমেই তোমাদের সেই পাঠগুলো সম্পন্ন করতে হবে। বাংলাদেশ সরকারের গৃহীত এই বিকল্প পদ্ধতি অর্থাৎ অ্যাসাইনমেন্ট পদ্ধতিকে বাস্তবায়ন করার উদ্দেশ্যেই আমরা মূলত তোমাদেরকে এই অ্যাসাইনমেন্টগুলো করাচ্ছি। অ্যাসাইনমেন্ট সম্পর্কে আলোচনার পূর্বে আমি তোমাদের একটা বিষয় খুব ক্লিয়ারলি জানিয়ে দিতে চাচ্ছি। সেটা হলো যে এই অ্যাসাইনমেন্ট কোনোভাবেই কিন্তু স্কিপ করা যাবে না, অর্থাৎ এটা তোমাকে অবশ্যই বাধ্যতামূলকভাবে করতে হবে। এটাকে তুমি ইচ্ছে করলেই বাদ দিতে পারবে না। তো দেখো, আমি যে বিষয়ের অ্যাসাইনমেন্ট সম্পর্কে আজকে আলোচনা করব সেই বিষয়টা হলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক অ্যাসাইনমেন্ট। আজকে আমরা অ্যাসাইনমেন্টে কোন কোন বিষয়গুলো করা যাবে এবং কোন কোন বিষয়গুলো করা যাবে না, অর্থাৎ অ্যাসাইনমেন্টে কোন কোন বিষয়গুলো তোমাদেরকে বর্জন করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের আলোচনা পর্ব সাজিয়েছি। প্রথমেই দেখো, আমি অ্যাসাইনমেন্টের যে টাইটেলটা, শিরোনাম সেটা দিয়েছি অ্যাসাইনমেন্টে করণীয় ও বর্জনীয় বিষয়াবলী। আমরা প্রথমেই আলোচনা করব অ্যাসাইনমেন্টে করণীয় বিষয়গুলো, অর্থাৎ তোমাকে কোন কোন বিষয়গুলো করতে হবে অ্যাসাইনমেন্টে সেই বিষয়গুলো নিয়ে আমরা প্রথমেই আলোচনা করব। প্রথমে এখানে একটা পয়েন্ট লেখা আছে যে পয়েন্ট 1, সেখানে বলা আছে যে A4 সাইজের অফসেট পেপার, অর্থাৎ তোমাকে অ্যাসাইনমেন্টে A4 সাইজের অফসেট পেপার ব্যবহার করতে হবে। দেখো, তোমাদের অনেকেই আছো যারা তোমরা নর্মাল যে খাতা থাকে সেই খাতার পেজ ছিঁড়ে অ্যাসাইনমেন্ট করে থাকো, সেটা আসলে সুন্দর দেখায় না। এই জন্য অবশ্যই তোমাকে A4 সাইজের অফসেট পেপারেই অ্যাসাইনমেন্টগুলো করতে হবে। তারপরের 2 নম্বর পয়েন্টটা দেখো, বলা হয়েছে নিবন্ধের মূল বিষয় বোঝার চেষ্টা করো। অবশ্যই তোমাকে অ্যাসাইনমেন্টে উল্লিখিত যে নিবন্ধটা দেওয়া হবে বা যে বিষয়টা লিখতে বলা হবে সেই বিষয়টা প্রথমেই তোমাকে বুঝতে হবে যে এর মূল বিষয়টা কি, আসলে কোন বিষয়টা আমাকে লিখতে হবে এবং কোন বিষয়টা আমাকে অ্যাসাইনমেন্টে উপস্থাপন করতে হবে সেই বিষয়টা, অর্থাৎ মূল বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে।
তারপরে এখানে 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে নিবন্ধের উল্লিখিত বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করা। তাতে অবশ্যই নিবন্ধে অর্থাৎ অ্যাসাইনমেন্টের যে নিবন্ধটা দেয়া হবে সেই নিবন্ধের যে বিষয়টা উল্লেখ থাকবে, অর্থাৎ যে বিষয়টা তোমাকে লিখতে বলা হবে সেই বিষয়গুলো অবশ্যই গুরুত্ব সহকারে লিখতে হবে। সাপোজ মনে করো তোমার নিবন্ধের টপিক হলো ভাষা আন্দোলন। তো এই ভাষা আন্দোলনে ওখানে বলা আছে যে কারণগুলো আইডেন্টিফাই করার জন্য, কিন্তু তুমি তোমার মতো করে সেই কারণটা না লিখে বা কারণের সাথে সেটার গুরুত্ব, সেটার ফলাফল, ঘটনা সেগুলো যদি লিখে দাও তাহলে কিন্তু হবে না। তোমাকে যে বিষয়টা অ্যাসাইনমেন্টে উল্লেখ থাকবে সেই বিষয়টাই গুরুত্ব সহকারে লিখতে হবে। তারপরে 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে যথাযথ ও তথ্য নির্ভর, অর্থাৎ তোমাকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে অ্যাসাইনমেন্টের নিবন্ধনে যে সকল তথ্য ব্যবহার করবে তা অবশ্যই যথাযথ ও তথ্য নির্ভর হতে হবে। প্রয়োজনে বিভিন্ন তথ্য যেখান থেকে সংগ্রহ করবে সেটার উৎসটা রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবে। রেফারেন্সের কথাটা আমি এখানে বলেছি, আমি যখন পরবর্তী ক্লাসগুলো নিব অর্থাৎ অ্যাসাইনমেন্টের যে মূল টপিকটা দেওয়া হবে সেই টপিকের উপর আমি পরবর্তী ক্লাসগুলো নেব, সেই ক্লাসে আমি প্রত্যেকটা টপিকের উপরে কিন্তু বিভিন্ন মানে বই থাকে, সেই বইগুলো আমি রেফারেন্স হিসাবে তোমাদের দিয়ে দেব এবং সেই বইয়ের নামগুলো আমি তোমাদের লিখে দেব। এই জন্য তোমাকে অবশ্যই পরবর্তী ক্লাসগুলো করতে হবে, সেগুলো কিন্তু স্কিপ করা যাবে না। তার পরের পয়েন্ট 5 নম্বর যে পয়েন্টটা সেখানে উল্লেখ আছে যে ইতিহাসের ধারাবাহিকতা বজায় রাখা। তো দেখো একটা জিনিস, আমরা ইচ্ছে করলে কিন্তু ইতিহাসের ঘটে যাওয়া যে ঘটনাগুলো আছে বা ঘটে যাওয়ার যে সময়কাল সেই সময়কালটা, তারপর ইতিহাসের যে একটা ধারাবাহিকতা রয়েছে অর্থাৎ একটা ঘটনার পরে আর একটা ঘটনা হয়েছে সেই ঘটনাগুলোর যে একটা ধারাবাহিকতা আছে সেটা কিন্তু আমরা ইচ্ছে করলেই কিন্তু তুমি আমি পরিবর্তন করতে পারবো না। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই বিষয়টা তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। অর্থাৎ ইতিহাস লেখার সময় আমাদের ইতিহাসের যে ধারাবাহিকতা রয়েছে সেটাকে অবশ্যই আমাদের বজায় রাখতে হবে। তার পরের যে পয়েন্টটা সেটা বলা হয়েছে যে সৃজনশীল উপস্থাপন। তোমাদের লেখাগুলোতে অবশ্যই অর্থাৎ অ্যাসাইনমেন্টের যে টপিকগুলো দেওয়া হবে সেই টপিকের উপর যে অ্যাসাইনমেন্টটা তোমরা করবে সেই অ্যাসাইনমেন্টের লেখাগুলোতে অবশ্যই একটা সৃজনশীলতার সাথে তোমার সৃজনশীলতার একটা বৈশিষ্ট্য থাকতে হবে, ওখানে উপস্থিতি থাকতে হবে। অর্থাৎ সৃজনশীলতার সাথে সেই লেখাগুলো সেই বিষয়গুলো তোমাকে উপস্থাপন করতে হবে। তারপরের যে পয়েন্টটা 7 নম্বর পয়েন্ট অর্থাৎ 7 পয়েন্ট, দেখো 7 নম্বর পয়েন্টটা বলা হচ্ছে যে স্পষ্টতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা। এখানে স্পষ্টতা বলতে কিন্তু বোঝানো হয়েছে তুমি যে বিষয়টা তোমার খাতায় উপস্থাপন করবে সেটা অবশ্যই কাটাকাটি থাকবে না কোনো, এবং সেটা শিক্ষকরা যাতে সেই খাতাটা তোমার লেখাটা তুমি যেটা লিখেছো সেটা দেখা মাত্রই বুঝতে পারে তুমি কি লিখেছো। অনেকেই তোমরা বিভিন্ন খাতায় আমি দেখি যে তোমরা স্টাইল করে লিখো, অর্থাৎ এমন পেঁচায় পেঁচায় লিখো যে সেগুলো আসলে আমাদের পাঠ উদ্ধার করা সম্ভব হয় না। সো এইটা তোমাদের অবশ্যই এটা করা থেকে বিরত থাকতে হবে। স্বাভাবিক নিয়মে যেইভাবে তুমি লিখে থাকো সেটাকেই সুন্দরভাবে স্পষ্ট ভাষায় লিখবে। আরেকটা কথা বলা হয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলা হয়েছে। এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে কিন্তু তোমাদের যে শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতা সেটার কথা কিন্তু বলা হয়নি, এখানে বলা হয়েছে তোমার যে খাতাটা তুমি উপস্থাপন করবে, যে খাতায় তোমার অ্যাসাইনমেন্টটা তুমি লিখবে সেই লেখাগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে।
অর্থাৎ শিক্ষক যেন দেখা মাত্রই বুঝতে পারে তুমি কি লিখেছো এবং তুমি কি বোঝাতে চাচ্ছ তোমার লেখার মাধ্যমে। ঠিক আছে? তারপরে আমি এখানে উল্লেখ করেছি যে অন্যান্য। দেখো, আমি এখানে তোমাদের একটা কথা, দুইটা বিষয় এখানে বলেছি যে যখন তুমি নিবন্ধটা লিখবে তোমার অ্যাসাইনমেন্টের, তখন ইতিহাসের একটা ধারাবাহিকতা থাকতে হবে। তারপর সেই লেখাগুলোতে তোমার সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটাতে হবে, এরকম কিন্তু আমি বলেছি। হ্যাঁ, তো এইরকম তো থাকবেই, ধারাবাহিকতা বজায় থাকবে এবং সৃজনশীলতার কিন্তু বহিঃপ্রকাশ অবশ্যই ঘটাতে হবে। কিন্তু কতিপয় বিষয় আছে যেগুলো আমাদেরকে যথাযথভাবে হুবহু লিখতে হবে। হ্যাঁ, সেগুলো আমরা কিন্তু ইচ্ছে করলেই সেখানের একটা লাইন, একটা কথা আমরা পরিবর্তন করতে পারবো না। তো যখন আমরা কোনো বিষয় হুবহু আমরা লিখব বা আমাদের লিখতে হবে, তখন আমাদেরকে প্রথমে লেখার প্রথমে এবং শেষে দুইটা ইনভার্টেড কমা ব্যবহার করতে হয়, যেটাকে বাংলায় বলা হয় উদ্ধৃতকরণ চিহ্ন। সেটা আমরা ব্যবহার করব। যেমন মনে করো তোমাদের লিখতে বলা হলো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালে যে 6 দফা উপস্থাপন করেছিল, সেই 6 দফার দফাগুলো লিখতে বলা হলো। তখন কিন্তু তুমি ইচ্ছে করলেই সে 6টা দফার কোনো দফা পরিবর্তন করে লিখতে পারবে না। তোমাকে সেই 6 দফার 6টা দফা বা যে দাবিগুলো ছিল সেগুলো কিন্তু হুবহু তোমাকে লিখতে হবে। এগুলো আমরা পরিবর্তন করতে পারবো না। সেই একই রকমভাবে তোমার লাহোর প্রস্তাবে যেই প্রস্তাবটা দেওয়া হয়েছে তোমাকে সেই প্রস্তাবটাই লিখতে হবে। তুমি ইচ্ছে করলে এখানে তুমি তোমার সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটাতে পারবে না। তারপর আরেকটা, যেমন মনে করো 7ই মার্চের ভাষণ, তো এই ভাষণে যেই ভাষণটা দিয়েছে সেই ভাষণটাই তোমাকে লিখতে হবে হুবহু। তুমি আমি ইচ্ছে করলে সেটা পরিবর্তন করতে পারবো না। এখানে আমাদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটানোর কোনো সুযোগ নেই। ঠিক আছে? সর্বোপরি তোমাদের যে বিষয়টা করতে হবে, তোমাদের খাতায় তোমাদের একটা যখন খাতাটা লিখবে সেই খাতাটায় যাতে একটা নান্দনিক একটা ভাব থাকে। হ্যাঁ, যে এমন না হয় যে তোমাকে কেউ জোর করে বাধ্য করে তোমাকে লেখাচ্ছে। হ্যাঁ, সেই লেখাগুলোতে একটা স্পষ্টতা থাকবে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে, তোমার সৃজনশীলতার বহিঃপ্রকাশ থাকবে, সেই সাথে একটি নান্দনিক একটা ভাব প্রকাশ করতে হবে সেই খাতার মধ্যে। তো এতক্ষণ আমরা যে বিষয়গুলো তোমাদেরকে বললাম বা জানলাম, সেটা হলো যে অ্যাসাইনমেন্টে তোমাদের করণীয় কী ছিল। এখন আমরা জানব অ্যাসাইনমেন্টে কোন বিষয়গুলো করা যাবে না, অর্থাৎ বর্জনীয় বিষয়গুলো। এখানে পয়েন্ট 1-এ আমি লিখেছি যে হুবহু পাঠ্যপুস্তক থেকে কপি না করার কথা। হ্যাঁ, তোমরা এই যে টপিকগুলো দেয়া হবে সেই টপিকগুলো তোমরা অনেকেই আছো যে ঢালাওভাবে তোমাদের যে বই আছে পাঠ্য মানে টেক্সট বুক, সেই টেক্সট বুক থেকে তোমরা অনেকেই এটা কপি করবে, অর্থাৎ হুবহু লিখে দেবে। সেটা লিখলে কিন্তু তোমরা তোমাদের কাঙ্ক্ষিত নাম্বার পাবে না। সাপোজ মনে করো যে একটা নিবন্ধ, সেই নিবন্ধের 4টা অংশ কিন্তু দেয়া আছে। তো সেই 4টা অংশে তোমাদের অবশ্যই লেখারও কিন্তু ধরন আমাদেরকে ধরন অনুযায়ী তোমাদের নির্দেশনা আছে যে সেই লেখার ধরন অনুযায়ী তোমাদেরকে মার্কিং করতে হবে। অর্থাৎ তুমি যদি তোমার কোনো বই থেকে সরাসরি সেটা কপি করে দাও, তাহলে কিন্তু অবশ্যই দেখো সেটা ধরে নেওয়া হবে যে তুমি হুবহু পাঠ্যপুস্তক থেকে কপি করেছ। সেইটার জন্য কিন্তু আমাদের নির্দেশনা দেওয়া আছে, কোনো স্টুডেন্ট যদি পাঠ্যপুস্তক থেকে সরাসরি কপি করে দেয় তাহলে তাকে কতটুকু নাম্বার দিতে হবে। তখন কিন্তু আমরা ইচ্ছে করলেই সেই নাম্বারের অতিরিক্ত নাম্বার আমরা তোমাকে দিতে পারবো না।
সো এই বিষয়টা অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। তোমাকে যে টপিকটা দেওয়া হবে সেটা যেন অবশ্যই পাঠ্যপুস্তক থেকে কপি করা না হয়, কিন্তু তোমাকে অবশ্যই পাঠ্যপুস্তক থেকে পড়েই তোমাকে লিখতে হবে। তার মানে এই না যে পাঠ্যপুস্তক থেকে লেখা যাবে না, কিন্তু হুবহু তুমি পাঠ্যপুস্তক থেকে কপি করতে পারবে না। তারপরের যে বর্জনীয়তে 2 নম্বর যে পয়েন্টটা আমি বলেছি, 2 নম্বর পয়েন্ট, এখানে বলা আছে যে বন্ধুদের খাতা কপি করা যাবে না। তোমরা অনেকেই আছো যে এক বন্ধু একটা অ্যাসাইনমেন্ট তৈরি করে সেটা বাকি সবাইকে বলে যে তোমরা এটা দেখে লিখে নাও, বা এই বন্ধু দোস্ত আমাকে তোর অ্যাসাইনমেন্টটা দে, আমি সেটা দেখে লিখে নিব। হ্যাঁ, তো তোমার বন্ধুরাও কিন্তু দিয়ে দিবে, কারণ বন্ধুত্ব ছুটে যাবে না হলে। তো এইরকম বন্ধুত্ব কিন্তু এইখানে দেখানো যাবে না, অর্থাৎ বন্ধুদের খাতা কপি করা যাবে না। তাহলে দেখা যাবে যে একই রকম যদি 2টা খাতা হয় তাহলে প্রথম জনের খাতাটা ঠিকই মূল্যায়ন হবে, কিন্তু দ্বিতীয় জনের খাতাটা কিন্তু যথাযথভাবে মূল্যায়ন করা সম্ভব হবে না। সো তোমাকে অবশ্যই বন্ধুদের খাতা কপি না করার জন্য অনুরোধ করা হলো। সর্বশেষ পয়েন্ট যেটা, সেটা হলো যে আংশিক উত্তর প্রদানের পরিবর্তে সম্পূর্ণ উত্তর করা লাগবে। হ্যাঁ, তোমাকে অ্যাসাইনমেন্টের যে নিবন্ধটা দেওয়া হবে সেই নিবন্ধের যে বিষয় সম্পর্কে লিখতে বলবে সেই বিষয়টি সম্পূর্ণভাবে শেষ করতে হবে। কেননা তোমাদের আংশিক লেখার জন্য আংশিক মার্কিং করা হবে, অর্থাৎ মার্ক দেওয়া হবে। তোমাকে আমি ইচ্ছে করলেই, তুমি আমার যতই প্রিয় ছাত্র হও বা ছাত্রী হও, আমি তোমাকে ইচ্ছে করলেই তোমাকে আমি নাম্বার এখানে কম বা বেশি দিতে পারবো না, কারণ তুমি যতটুকু লিখবে ততটুকুই তোমাকে নম্বর দেওয়া হবে।